প্রগতি কোচিং সেন্টারের অনলাইন ক্লাসের আজকের সেশনে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সায়েন্স জিকে এর উপর ক্লাস করব। মূলত রেলের গ্রুপ ডি, রেলের এনটিপিসি বা রেলের অন্যান্য এক্সামকে লক্ষ্য রেখে, এবং সেই সঙ্গে তোমরা জানো যে সায়েন্সের জিকে শুধু রেলে নয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, এসআই বা ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ বা ফুডের এসআই, আরো যত এক্সাম রয়েছে, সিজিএল, 10+2, এমটিএস, সমস্ত ধরনের পরীক্ষাতেই সায়েন্স থেকে কিছু কোশ্চেন দেওয়া হয়। তো আজকে আমরা এই সায়েন্সের কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তবে আজকের এই সায়েন্স যে এমসিকিউ গুলো আলোচনা করব সেগুলো অন্যান্য সায়েন্সের জিকের থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের। কেন বলছি? কারণ আজকের ক্লাসে আমরা যে সায়েন্সের জিকে গুলো নিয়ে আলোচনা করতে চলেছি এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সায়েন্সের একটু ব্যতিক্রমী ধর্মী কোশ্চেন। ব্যতিক্রমী ধর্মী কেন? তোমরা বোর্ডে ইতিমধ্যে লক্ষ্য করেছো যে জার্মান সিলভারে শতকরা কত ভাগ সিলভার থাকে। এই যে একটা কোশ্চেন, জার্মান সিলভারে শতকরা কত ভাগ সিলভার থাকে। তো প্রশ্নটা যে পদার্থটার নাম বলা হচ্ছে সেটা হচ্ছে জার্মান সিলভার। এই জার্মান সিলভার নাম শুনে তোমাদের সিলভার বা রূপোর কথা মনে পড়ছে। সিলভার বা রূপো, সিলভারের বাংলা অর্থ রূপো। তো জার্মান সিলভার নাম সঙ্গে সঙ্গে আমাদের রূপো বা সিলভারের কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে দেখা গেছে এই জার্মান সিলভারের সঙ্গে সিলভারের কোনো সাদৃশ্যই নেই। জার্মান সিলভারের কোনো অস্তিত্বই থাকে না। অর্থাৎ আজকে যে প্রশ্নগুলো আলোচনা করতে চলেছি সেগুলো এরকমই ব্যতিক্রম। তুমি নাম যেটাকে শুনছো, শুনে যেটা তোমার মনে আইডিয়া হবে, অ্যান্সার ঠিক তার ব্যতিক্রম। অর্থাৎ নাম শুনে তোমার মনে যে চেহারাটা ভাসবে, বাস্তবে দেখা যাবে উত্তরের সঙ্গে ওই নামের কোনো মিল নেই। তোমরা জানো আমরা এর আগে একটি ক্লাসে তোমাদের এই নাম শুনেই উত্তর বলে দেওয়া যায় সেরকম কিছু জিকে নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে দেখো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেই আগের ভিডিওটির, যে ভিডিওতে আমরা শুধু নাম শুনেই, তুমি কোনো উত্তর তোমাকে মুখস্থ করতে হবে, নাম শুনেই তুমি উত্তর অপশন চয়েস করে সঠিক উত্তর বেছে নিতে পারবে, সেই ধরনের কিছু কোশ্চেন আলোচনা করেছিলাম। চাকরির পরীক্ষায় মাথায় রাখবে সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই ব্যতিক্রমী জিকে গুলো কিন্তু দেওয়া হয়ে থাকে। তোমরা জানো যে উদ্ভিদের দেহে সালোক সংশ্লেষ ঘটে। চাকরির পরীক্ষায় কিন্তু কোনোদিনই আসে না যে কোন উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে। আসে কোনটা? নরমালি প্রাণীর দেহে সালোক সংশ্লেষ হয় না, কিন্তু সেই জন্যই কিছু প্রাণী আছে যাদের দেহে সালোক সংশ্লেষ ঘটে। তো সেই জন্য দেখবে ম্যাক্সিমাম পরীক্ষাতে, সে চাকরির পরীক্ষা হোক বা ক্লাসের কোনো পরীক্ষা হোক, সেখানে জানতে চাওয়া হয় কোন প্রাণীর দেহে সালোক সংশ্লেষ ঘটে, কোন উদ্ভিদের দেহে সালোক সংশ্লেষ ঘটে। এটা কখনোই জানতে চাওয়া হয় না। কখনোই তোমাকে চাকরির পরীক্ষায় আসে না যে একটি ধাতুর উদাহরণ দাও, কিন্তু এটা আসে যে একটি তরল ধাতুর নাম করো। কেন? কারণ ধাতুগুলো নরমালি কঠিন হয়, তরল সাধারণত ধাতু হয় না। অর্থাৎ ব্যতিক্রমে যে তরল দু একটা ধাতু রয়েছে, গ্যালিয়াম বা পারদ, যেগুলো ব্যতিক্রম, সেই জিনিসগুলোই কিন্তু ম্যাক্সিমাম এসে চাকরির পরীক্ষা হোক বা আদার্স কোনো এক্সামে হোক দেওয়া হয়ে থাকে। ঠিক আছে? সুতরাং আমরা এই ব্যতিক্রমী জিনিসগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে, কারণ অনেক পরীক্ষাতেই এই ব্যতিক্রমী বিষয়গুলোর উপর আমরা কোশ্চেন পেয়ে থাকবো পরীক্ষাতে। তোমরা জানো আমাদের ম্যাক্সিমাম ক্লাসগুলোই সাধারণত কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা ম্যাথ, জিআই, রিজনিং যাই ক্লাস করাই, সেখানে চাকরির বিভিন্ন পরীক্ষাতে আসে এমন বিষয় নিয়েই আমরা ক্লাস করাই। চাকরির পরীক্ষায় আসে না সাধারণত এরকম জিনিসগুলো নিয়ে আমরা কখনো আমাদের ক্লাসে আলোচনা করি না। সুতরাং আজকে যে ব্যতিক্রমী জিকে গুলো নিয়ে আলোচনা করতে চলেছি সেই ব্যতিক্রমী জিকে গুলো ভীষণ ইম্পর্টেন্ট হবে, পরীক্ষায় বারবার দেওয়া হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা দেখেছি এই নামের সঙ্গে মিল খুঁজে উত্তর করে এবং তাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ব্যতিক্রমী জিকে গুলোর ক্ষেত্রে ভুল হয়ে যায়। নামের সঙ্গে মিল খুঁজে উত্তর হয় সেটা তো তোমাদের আগে শিখিয়েছি বললাম। যেমন তোমাদেরকে শিখিয়েছিলাম যে গির অরণ্য কোন রাজ্যে, গির গয়সী র, গির গ দিয়ে গুজরাট, আমি শিখিয়েছিলাম গির অরণ্য গুজরাটে অবস্থিত। শিখিয়েছিলাম কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম, কফি ক দিয়ে কর্ণাটক। শিখিয়েছিলাম তোমাদের কথাকলি কোন রাজ্যের বিখ্যাত নৃত্য, কথাকলি ক ল, কথাকলি ক আছে ল আছে, তার মানে কেরালা। ঠিক আছে? কথাকলি কেরালা। তোমাদেরকে শিখিয়েছিলাম যে কোডারমা স্বর্ণখনি, কোডারমা স্বর্ণখনিটি ভারতের কোন রাজ্যে, কোডারমা ক দিয়ে কর্ণাটক।
বা কোলার স্বর্ণখনিটি কোন রাজ্যে? ক দিয়ে কর্ণাটক। এইভাবে মিল খুঁজে খুঁজে তোমাদের শিখিয়েছিলাম বৃহৎ সংহিতা গ্রন্থটি কার লেখা? বৃহৎ সংহিতা, ব দিয়ে বরাহ মিহির। মিল ছিল, সেগুলো নাম শুনে শুনেই তোমরা অপশন থেকে বেছে নিতে, মুখস্থ করা লাগতো না, বা মুখস্থ করার আমরা একটা ট্রিক্স তোমাদের শিখিয়ে দিয়েছিলাম এরকম কিছু বাছাই করা জিকের ক্ষেত্রে। পল সায়েন্স থেকে শিখিয়েছিলাম জরুরি অবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জরুরি অবস্থা, জরুরি বর্গে জ দিয়ে জরুরি মানে জার্মানি, শিখিয়েছিলাম এগুলো, এবং এগুলো ম্যাক্সিমামই বিভিন্ন পরীক্ষায় আসে। ইতিহাস থেকে শিখিয়েছিলাম হিউয়েন সাং কার সময় ভারতে আসে? হিউয়েন সাং হয়সী হ দিয়ে হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় ভারতে আসেন। এগুলো মুখস্থ করেছিল, এবং এগুলো কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষাতেই আসতে দেখা যায়। ঠিক আছে, এগুলো আসে না এরকম নয়, ম্যাক্সিমাম পরীক্ষাতে এগুলো আসতে দেখা যায়। তো এই যে মিল মিল দিয়ে যে উত্তর শিখলাম, এই টেকনিক না, এই টেকনিকের বাইরে আজকে যে ক্লাসটা করাতে চলেছি ঠিক এর অপোজিট, অর্থাৎ এর বিপরীত। কেন? কারণ এই যে এক্ষুনি যেগুলো বললাম নামের সঙ্গে উত্তরের মিল রয়েছে, আজকে দেখব নামের সঙ্গে উত্তরের কোনো মিল নেই। আমরা নাম শুনে যেটা আইডিয়া করছি, যেটা ভাবছি, যদি আমাদের বিষয়টা সম্পর্কে জানা না থাকে তাহলে 100% নির্ঘাত তুমি ভুল করবে। ঠিক আছে, সেরকম কিছু কোশ্চেন নিয়েই আজকে আলোচনা করছি। দেখতে থাকো, পুরো ক্লাসটিতেই আমরা এরকম ব্যতিক্রমী জিকে গুলো নিয়ে আলোচনা করব, যেখানে নামের সঙ্গে উত্তরের কোনো মিল থাকবে না। ঠিক আছে, তো প্রথম কোশ্চেনে দেখো, জার্মান সিলভারে শতকরা কত ভাগ সিলভার থাকে? জার্মান সিলভার, ঠিক আছে, সিলভার মানে রূপো আমরা জানি, যার সংকেত হচ্ছে এজি। তো এই জার্মান সিলভারে শতকরা কত ভাগ থাকে? তুমি জার্মান সিলভার যখন পরীক্ষায় যখন অপশন থাকবে 50%, 60%, 90%, 0% বা 100%, তখন তুমি আইডিয়া করে, যদি পড়া না থাকে তাহলে হয় তুমি 100% দেবে, নাহলে 50% দেবে, কিছু একটা আছে এই ভেবে। যেহেতু নাম জার্মান সিলভার, তাহলে সিলভার থাকাটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবে দেখা গেছে জার্মান সিলভার হচ্ছে এমন একটি অ্যালয় বা সংকর ধাতু যার মধ্যে থাকে কপার মানে সিইউ, কপার থাকে, প্লাস নিকেল থাকে, আর কি থাকে? প্লাস জেডেন, জিঙ্ক থাকে। জার্মান সিলভারটা কি নিয়ে তৈরি? নাম জার্মান সিলভার, দেখো এর মধ্যে কোনো জার্মান মানে সিলভার নেই, কি আছে? 60% কম বেশি 60% থাকে কপার বা তামা, কপার বা তামা থাকে 60%, নিকেল থাকে 20%, আর জিঙ্ক বা দস্তা থাকে 20%। ঠিক আছে, এই নিয়ে কিন্তু জার্মান সিলভার তৈরি। তাহলে জার্মান সিলভারে তুমি দেখতেই পেলে এখানে সিলভারের কোনো অস্তিত্ব নেই, সিলভারের সংকেত হচ্ছে এজি, এজি, এটার অস্তিত্বের মধ্যে নেই। তাহলে আমার উত্তর কি হবে? জার্মান সিলভারে শতকরা কত ভাগ সিলভার থাকে? উত্তর হবে 0% বা 0%। ঠিক আছে, 0, জার্মান সিলভারে 0%, মানে সিলভার কিন্তু থাকে না। তা সত্ত্বেও কেন এর নাম জার্মান সিলভার? বলছে এই যে অ্যালয় বা সংকর ধাতু যেটা জার্মান সিলভার, কপার, নিকেল আর দস্তা দিয়ে গঠিত, এটা সিলভারের মতো উজ্জ্বল, সিলভারের মতো দেখতে বলে একে জার্মান সিলভার বলা হয়। ঠিক আছে, বা এর আরেকটা নাম আছে নিকেল সিলভার। ঠিক আছে, এর আরেকটা নাম কি? এই জার্মান সিলভারের আরেকটা নাম হচ্ছে নিকেল সিলভার। নিকেল সিলভার বললে ঠিক আছে, এর মধ্যে নিকেল আছে, নিকেল এবং উজ্জ্বলের দিক থেকে সিলভারের মতো বা রূপোর মতো, তাই জন্য একে জার্মান সিলভার বলা হয়। ক্লিয়ার হলো? বাস্তবে এর মধ্যে কিন্তু সিলভারের কোনো অস্তিত্ব নেই। মাথায় রাখবে, এটা কিন্তু বহুবার চাকরির পরীক্ষায় বিগত সালে আসতে দেখা গেছে, রেলের গ্রুপ ডিতে তো এসেছেই, এছাড়া আদার্স অনেক এক্সামে, WBCS পরীক্ষায়, অনেক পরীক্ষাতে এটা দিতে দেখা গেছে। এবং এই কোশ্চেনটি কিন্তু ম্যাক্সিমামই যাদের মানে পড়া নেই আগে, তার কিন্তু ম্যাক্সিমাম জনাই এই নামের সঙ্গে এই উপাদান যেহেতু মিল নেই, কিন্তু নাম শুনে এটা গুলিয়ে ফেলে। এবং এখানে যদি অপশন আমি 50 বা 60 বা 100 আর 0 দিই, বেশিরভাগই আন্দাজে করতে গেলে 50, 60 বা 100 কে বেছে নেবে, 0 কে কেউ উত্তর করবে না যাদের জানা নেই। ঠিক আছে, তাহলে আশা করছি বুঝতে পেরেছো যে এই জার্মান সিলভার নিয়ে এরপরে কোশ্চেন আসলে আর ভুল হবে না। ঠিক আছে, সিলভার তো এজি সংকেত জানো, চিহ্ন জানো, এজি সিলভার এখানে থাকে না। দেখতেই পেলে উপাদানগুলো কি কি থাকে, এগুলো বিভিন্ন অর্নামেন্টস বা জুয়েলারি বা বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি করতে কিন্তু এই জার্মান সিলভার বা এই সংকর ধাতুটি ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বর প্রশ্ন জার্মান সিলভার সম্পর্কে জানলাম। এবার দেখো আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন একই টাইপের, যে লেড পেন্সিলের শতকরা কত ভাগ লেড থাকে? লেড, লেড কথার অর্থ লেড বা লিড, যার বাংলা কথা হচ্ছে সীসা, সীসা, যার সংকেত হচ্ছে লেড মানে কি? লেড, লেড মানে হচ্ছে পিবি। ঠিক আছে, পিবি হচ্ছে লেড, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 82, পারমাণবিক সংখ্যা কত? 82। লেড এর পারমাণবিক সংখ্যা এটা 82। ঠিক আছে, এই যে লেড পেন্সিল, লেড পেন্সিল মানে যেটা দিয়ে আমরা এই যে ছবি টবি আঁকি, নাম হচ্ছে লেড পেন্সিল। এই লেড পেন্সিলে শতকরা কত ভাগ লেড বা সীসা থাকে?
তাহলে তুমি কি করবে? যেহেতু নাম নাম হয়েছে লেড পেন্সিল, তাহলে তোমার মাথায় কি আসবে? অবশ্যই নিশ্চয়ই এর মধ্যে লেড বা লিড বা সীসা আছে, কিছুটা কিছুটা হলেও আছে, যার জন্যই তো নাম হয়েছে লেড পেন্সিল। কিন্তু বাস্তবে দেখা গেছে এই লেড পেন্সিলে লেডের বা সীসার কোনো অস্তিত্ব নেই। লেড পেন্সিলটা তৈরি হচ্ছে কি দিয়ে? গ্রাফাইট দিয়ে। লেড পেন্সিল তৈরি কি দিয়ে? গ্রাফাইট দিয়ে। গ্রাফাইটের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। গ্রাফাইট হচ্ছে কার্বনের একটি রূপভেদ, কার্বনের একটি নিয়তকার রূপভেদ গ্রাফাইট, তাই না? কার্বনের একটি নিয়তকার রূপভেদ। এটি অধাতু হলেও কিন্তু তড়িৎ পরিবহন করে। কোন অধাতু তড়িৎ পরিবহন করে? এই কোশ্চেনটা আমরা অনেকবার পেয়েছি চাকরি পরীক্ষায়। সেটা হচ্ছে গ্রাফাইট। এটা কিন্তু কার্বনের একটি রূপভেদ এবং এটা দিয়ে লেড পেন্সিল তৈরি। তাহলে লেড পেন্সিলে লেড থাকে কত পার্সেন্ট? 0%। 0%, ঠিক আছে? লেড পেন্সিলে লিড বা সীসা থাকেই না, সীসা থাকে না, অথচ নাম হয়েছে লেড পেন্সিল। এটা অ্যাকচুয়ালি গ্রাফাইট দিয়ে তৈরি। তাহলে এটা কেন লেড পেন্সিল নাম হয়েছে? বলছে এটা লেড পেন্সিলটা প্রথম পেন্সিলের আবিষ্কার অ্যাকচুয়ালি ইংল্যান্ডে হয় 1500 খ্রিস্টাব্দের, এই 1500 খ্রিস্টাব্দের আশেপাশের সময়ে কি হয়েছে? ইংল্যান্ডে প্রথম এই লেড পেন্সিলের সন্ধান পাওয়া যায়, যেটা এই লেড পেন্সিলটা গ্রাফাইট দিয়ে তৈরি হয়েছিল। কিন্তু সেই সময় বিজ্ঞানীদের কেমিস্ট্রি নিয়ে এত কিছু এত জানা ছিল না। ফলে এই যে লেড পেন্সিল যেটা দিয়ে দাগ কাটা হয়, ছবি আঁকা হয়, সেই লেডটা বিজ্ঞানীদের ধারণা ছিল যে এটা হয়তো কোনো সীসা বা লেডেরই কোনো রূপভেদ, ঠিক আছে? সেই জন্য ওটাকে লেড পেন্সিল বলছিল। কিন্তু পরবর্তীকালে যখন এই গ্রাফাইট জানা গেল যে না, এটা গ্রাফাইট, এটা সীসার কোনো রূপভেদ নয়, এটা হচ্ছে কার্বনের রূপভেদ, ততদিন কিন্তু এই মানে গ্রাফাইটের এই ঘটনাটা জানতে জানতে লেড পেন্সিল বলে সমগ্র সব জায়গায় ওই পেন্সিলটি ছড়িয়ে পড়েছে। তার মানে ওটা লেড পেন্সিল নামেই পরিচিত হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে জানা গেল যে এটা লেড পেন্সিলটা অ্যাকচুয়ালি গ্রাফাইট দিয়ে তৈরি, কার্বনের একটি রূপভেদ দ্বারা তৈরি, ঠিক আছে? তাহলে এই কারণে এটাকে লেড পেন্সিল বলা হয়। কিন্তু বাস্তবে লেড পেন্সিলে লেড বা সীসার কোনো অস্তিত্বই নেই। সেখানে 0% লিড থাকে। লিড বা সীসা কতটা থাকে? 0%, ঠিক আছে? তাহলে আশা করছি লেড পেন্সিল সম্পর্কে ক্লিয়ার হয়েছে। এবং এই প্রশ্নটিও কিন্তু যারা কি করে বা দেওয়া হয়ে থাকে, রেলের গ্রুপ ডিতেও আসতে দেখা গেছে, অন্যান্য পরীক্ষায় আসতে দেখা গেছে যে লেড পেন্সিলের শতকরা কত ভাগ লেড বা সীসা থাকে। উত্তর কি হবে? 0% বা লেড বা সীসা থাকে না, ঠিক আছে? লেড পেন্সিলটা কি দিয়ে তৈরি বাস্তবে? গ্রাফাইট দিয়ে তৈরি। ক্লিয়ার হয়েছে? গ্রাফাইট কি? কার্বনের একটি নিয়তকার রূপভেদ, যেটা তোমার কি বলা হয়, এটা একটা অধাতু হলেও তড়িতের সুপরিবাহী, ঠিক আছে? তাহলে আমরা দুটো কোশ্চেন সায়েন্স এরকম ব্যতিক্রমী জিকে জানলাম। এরকম দেখো আজকের ক্লাস সম্পূর্ণটা এরকম ব্যতিক্রমী জিকে নিয়ে করাবো, যেগুলো নামের সঙ্গে উত্তরের কোনো মিল নেই, ঠিক আছে? দেখতে থাকো পুরো ক্লাসটি, ভীষণ ইন্টারেস্টিং ক্লাস। এবং বললাম এগুলো পরীক্ষায় আসে, পরীক্ষায় না আসা কোশ্চেন আমরা সাধারণত করাই না। বারবার বলছি, না আসা বিষয় নিয়ে বেশি আলোচনা করি না। এগুলো আসে বলেই আজকে আলোচনা শুরু করেছি, ঠিক আছে? দেখতে থাকো পুরো ক্লাসটি। আমরা এবার আজকের ব্যতিক্রমী সায়েন্স জিকের ক্লাসের পরবর্তী কোশ্চেন গুলো নিয়ে ফিরে এসেছি। দেখো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3, যেখানে বলা হচ্ছে এরোপ্লেনে ব্যবহৃত ব্ল্যাক বক্স এর রং কি? এরোপ্লেনে তোমরা জানো যে ব্ল্যাক বক্স বলে একটি যন্ত্র ব্যবহার করা হয়। এই যন্ত্রটি আসলে কি? এই যন্ত্রটি হচ্ছে, এর আরো দু একটি নাম আছে, সেটা হচ্ছে ফ্লাইট ডেটা রেকর্ডার বা এফডিআর। কি বললাম? ব্ল্যাক বক্সের আরেকটি নাম কি? এফডিআর অর ফ্লাইট ডেটা রেকর্ডার, অথবা ককপিট ভয়েস রেকর্ডার, মানে সিভিআর নামেও এটা পরিচিত, ঠিক আছে? ফ্লাইট ডেটা রেকর্ডার অর ককপিট ভয়েস রেকর্ডার নামেও এটি পরিচিত। এটির আবিষ্কারক হচ্ছে 1953 সালে অস্ট্রেলিয়ার সায়েন্টিস্ট ডেভিড ওয়ারেন। কে আবিষ্কার করেন? না, এটা 1953 সালে ডেভিড ওয়ারেন কিন্তু এই যন্ত্রের আবিষ্কারক, ঠিক আছে? 1953 সালে ডেভিড ওয়ারেন এই ব্ল্যাক বক্স যন্ত্রটির আবিষ্কারক। যখন এই ব্ল্যাক বক্সটি প্রথম আবিষ্কৃত হয়, তখন এর অরিজিনাল কালার কিন্তু ধরা হয় যে কালো ছিল, ঠিক আছে? সেই জন্য নাম ব্ল্যাক বক্স ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1953 সালে এটা আবিষ্কার হয়। কত সালে বললাম? 1953 সালে, ঠিক আছে? এই যন্ত্রের কাজ কি? এই যন্ত্র এরোপ্লেনে বা ফ্লাইটে যখন মানে ব্যবহার করা হয়ে থাকে, এবং এই যন্ত্র কি হয়? স্টেনলেস স্টিল বা টাইটানিয়াম দিয়ে তৈরি হয়। ফলে প্লেনে কোনো দুর্ঘটনা বা হেলিকপ্টারে কোনো দুর্ঘটনা ঘটলে, ঠিক দুর্ঘটনা ঘটার আগে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছিল, বা সেই এরোপ্লেনের পাইলটদের মধ্যে বিভিন্ন যে কথাবার্তা হয়েছিল বা দুর্ঘটনার কারণ নিয়ে আলোচনা হয়েছিল, সেগুলো কিন্তু ডিটেলস এই অটোমেটিক্যালি এই ব্ল্যাক বক্স যন্ত্রে রেকর্ড হয়, ঠিক আছে? ফলে দুর্ঘটনার পরেও এই ব্ল্যাক বক্স তো নষ্ট হয় না। ফলে এই ব্ল্যাক বক্স
ব্ল্যাক বক্স খুঁজে এই ব্ল্যাক বক্সের মধ্যে রেকর্ড তথ্য থেকে আমরা মানে এই প্লেন বা হেলিকপ্টারের দুর্ঘটনার মূল কারণ জানা যায়। ঠিক আছে, সাম্প্রতিককালে আমাদের ইন্ডিয়াতে 8ই ডিসেম্বর 2021 তোমরা জানো যে এক মর্মান্তিক দুর্ঘটনায়, আমাদের হেলিকপ্টার দুর্ঘটনায় আমাদের ইন্ডিয়ান সিডিএস অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত তিনি কিন্তু মারা গেছেন। তামিলনাড়ুর কুন্নর প্রদেশে যে হেলিকপ্টার দুর্ঘটনা হয়েছিল সেই হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ার পর আমরা কিন্তু তখন এই পেপারে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এই ব্ল্যাক বক্সের নাম পড়েছিলাম। ব্ল্যাক বক্স তাহলে কি? ব্ল্যাক বক্স এমন একটা যন্ত্র যেটা বললাম স্টেনলেস স্টিল বা টাইটানিয়াম দিয়ে তৈরি, হেলিকপ্টার বা প্লেনের দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের পরে ওটা নষ্ট হয় না এবং সেই দুর্ঘটনার মূল কারণগুলো এতে রেকর্ড করা থাকে এবং এখান থেকেই আমরা হেলিকপ্টার ক্রাশ বা দুর্ঘটনার মূল কারণগুলো জানতে পারি। ঠিক আছে, এখন এই ব্ল্যাক বক্সের আমাদের যে প্রশ্নটা এখানে রাখা হয়েছিল যে ব্ল্যাক বক্সের রং কি, এই ব্ল্যাক বক্সের অ্যাকচুয়াল কালার বর্তমানে কিন্তু অরেঞ্জ কালার। কি উত্তর হচ্ছে কমলা বা অরেঞ্জ। ঠিক আছে, অরেঞ্জ কালারের হয়ে থাকে। ঠিক আছে, অরেঞ্জ কালারের হয়। তাহলে সঠিক উত্তর ব্ল্যাক বক্স না হলেও কালারটা কিন্তু অরেঞ্জ বা কমলা রঙের হয়ে থাকে। এটা সাম্প্রতিককালে বা বিগত 2-3 বছরে অনেকবারই বিভিন্ন চাকরির পরীক্ষাতে এটা আসতে দেখা গেছে এবং এখান থেকে অনেক সময় এই ব্ল্যাক বক্সের আবিষ্কারককে সেটাও জানতে চাওয়া হয়। ব্ল্যাক বক্সের আবিষ্কারককে বলেছি যে ডেভিড ওয়ারেন, অস্ট্রেলিয়ান সায়েন্টিস্ট ডেভিড ওয়ারেন হচ্ছে ব্ল্যাক বক্সের আবিষ্কারক। এর আর কি নামে পরিচিত? ফ্লাইট ডেটা রেকর্ডার অথবা ককপিট ভয়েস রেকর্ডার নামে পরিচিত। কত সালে এটা আবিষ্কার হয়? 1953 সালে। আর কি কালার হয় সর্বোপরি সেটা বেশি আসে পরীক্ষায়, সেটা তো বললাম অরেঞ্জ বা কমলা রঙের হয়ে থাকে। ঠিক আছে, তাহলে দেখো আর একটা ব্যতিক্রমী জিকে আমরা পড়ে ফেললাম যে নাম ব্ল্যাক বক্স কিন্তু কালার কিন্তু ব্ল্যাক নয়, এটার কালার কিন্তু অরেঞ্জ বা কমলা। ঠিক আছে, যদিও এটা বিভিন্ন দুর্ঘটনা দুঃখের রেকর্ড করা থাকে বলে ব্ল্যাক বক্স নাম যুক্তিসঙ্গতই আছে আমার মনে হয়। ঠিক আছে, যাই হোক আমরা চলে যাই আজকের ক্লাসে। দেখো পরবর্তী এরকম আর কি কি ব্যতিক্রমী জিকে রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, কুইক সিলভার কোন ধাতুকে বা পদার্থকে বলা হয়? কুইক সিলভার, সিলভারের সংকেত কি? সিলভার হচ্ছে এজি, সিলভার মানে কি? রূপো। তাহলে কুইক সিলভার রূপোর নামের কথা মনে পড়ছে। তাহলে এই প্রশ্নটির অপশনেও যদি রূপো থাকে তাহলে আমাদের রূপো মানে সঠিক উত্তর না জানা থাকলে আমরা আন্দাজে রূপোকেই উত্তর বলে সিলেক্ট করব, তাই না? তাহলে এটাও দেখো একটা ব্যতিক্রমী জিকে, এটাকে কুইক সিলভার নাম হচ্ছে কিন্তু যে উত্তর সেই উত্তরে সিলভার নয়, সিলভারের সঙ্গে সম্পর্কই নেই, সিলভার থাকে না। ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর কি হবে? কুইক সিলভার অ্যাকচুয়ালি মার্কারি বা পারদকে বলা হয়। কুইক সিলভার কাকে বলা হয়? মার্কারি, যার চিহ্ন হচ্ছে 8G, অ্যাটমিক নাম্বার হচ্ছে 80। এই পারদ বা মার্কারি কে কিন্তু কুইক সিলভার বলা হয়। এটা সিলভারের মতো শাইনিং অর্থাৎ উজ্জ্বল সিলভার উপর মতো দেখতে এবং বলছে স্প্রেড তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে কোনো স্থান থেকে। ঠিক আছে, এই জন্য একে কুইক সিলভার বলা হচ্ছে। তো কুইক সিলভার সংকেত কি বললাম? Hg, মার্কারি বা পারদ। এটি হলো একটি তরল ধাতু। আমরা পড়েছি দুটো তরল ধাতু আছে, একটা হচ্ছে মার্কারি বা পারদ আর একটা গ্যালিয়াম। এটা নাম শুনেছি এবং অনেক সময় ঘরের উষ্ণতা একটি তরল ধাতুর নাম জানতে চাওয়া হয়, সেটাও কিন্তু উত্তর এই মার্কারি। ঠিক আছে, এই মার্কারির হিমাঙ্ক খুব কম। মার্কারি বা পারদের হিমাঙ্ক হচ্ছে -39°C, -39°C হচ্ছে হিমাঙ্ক এবং 357°C হচ্ছে স্ফুটনাঙ্ক। তাহলে দেখো হিমাঙ্ক খুব কম আবার স্ফুটনাঙ্ক অনেক বেশি। ঠিক আছে, এটা অনেক সময় পারদের হিমাঙ্ক কত, পারদের স্ফুটনাঙ্ক কত সেটা জানতে চাওয়া হয়। ঠিক আছে, আবার পারদের ঘনত্ব কত আমরা জানি 13.6 পারদের ঘনত্ব, তাই না? পারদের ঘনত্ব অনেক সময় জানতে চাওয়া হয়। যাই হোক, তো পারদের আরেকটা নাম কি বললাম? মার্কারি। অনেক সময় আমরা মানে বিভিন্ন পরিবেশগত যে পরিবেশ বিজ্ঞান মানে ইভিএস, সেখানে আমরা দেখেছি যে এই পারদ দূষণের ফলে একটা রোগ হয়। ওই জন্য অনেক সময় চাকরির পরীক্ষায় জানতে চাওয়া হয় যে একটি পারদ দূষণের ফলে কোন রোগটি হয়। পারদ দূষণের ফলে কিন্তু মিনামাটা বলে একটা রোগ হয়। মিনামাটা রোগটি কোন ধাতব পদার্থ দূষণের ফলে হয়? মিনামাটা রোগটি কিন্তু পারদ বা মার্কারি দূষণের ফলে হয়ে থাকে, সেটা অনেক সময় চাকরির পরীক্ষায় আসে। ঠিক আছে, এবার এই মার্কারি বা পারদের ব্যবহার কোথায় রয়েছে? মার্কারি বা পারদ কিন্তু আমরা জানি থার্মোমিটারে ব্যবহার করা হয়, তারপরে ব্যারোমিটারে সেই বায়ুমণ্ডলের চাপ ওঠানামা করে আমরা যে আবহাওয়ার পূর্বাভাস দিতে দেখা যায়, সেখানেও কিন্তু এই পারদের ব্যবহার রয়েছে। এছাড়া পারদ
বিভিন্ন ধাতু, যেমন ধরো সিলভার, কপার, তারপরে টিন, এদের সঙ্গে যুক্ত হয়ে অ্যালয় বা সংকর ধাতু তৈরি করে, যেটাকে আমরা পারদ সংকর বা অ্যামালগাম বলে থাকি। তাহলে অ্যামালগাম প্রস্তুতিতে কিন্তু পারদের ব্যবহার রয়েছে, এবং পারদের যে অ্যামালগাম সিলভারের সঙ্গে তৈরি হয়, সেই পারদ সংকর কিন্তু ডেন্টিস্টরা, দাঁতের ডাক্তাররা কিন্তু পেশেন্টদের যে রোগীদের যে পুটিং দেওয়া হয় দাঁতে, সেক্ষেত্রে কিন্তু এই সিলভারের পারদ সংকর ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং পারদ সংকরের ব্যবহারটাও কিন্তু এই বিভিন্ন এক্সামে আসতে দেখা গেছে। ঠিক আছে, এটাও আমরা একটু জেনে রাখলাম। তো কুইক সিলভার ফাইনালি কাকে বলা হয় আমরা বুঝতে পেরেছি। কুইক সিলভার হচ্ছে পারদকে বলা হয়। ঠিক আছে, আশা করছি 4 নম্বর কোশ্চেন বুঝতে পেরেছো। চলে যাই আমরা কোশ্চেন নাম্বার 5। দেখো আরো ব্যতিক্রমী জিকে রয়েছে, এটা হচ্ছে দার্শনিকের উল। দার্শনিকের উল, ফিলোসফার্স উল। এটা আবার কি? ফিলোসফার্স উল মানে পশম, দার্শনিকের পশম, এরকম কিছু বোঝাচ্ছে। এটা ফিলোসফার্স উল, এটা আমরা মনে হয় তোমরা অনেকেই জানো, কারণ আমরা মাধ্যমিক লেভেলে পড়েছি যে জিঙ্ক বা দস্তাকে, জেডেন বা দস্তাকে যদি আমরা অক্সিজেনের সঙ্গে দহন ঘটাই তাহলে কি হয়? জিঙ্ক অক্সাইড ZaNO তৈরি হয়। ঠিক আছে, এটা ব্যালেন্স করতে গেলে এখানে 2Z। ঠিক আছে, এই যে জিঙ্ক অক্সাইড তৈরি হয়, এটাকে দেখতে পশমের টুকরোর মতো, এই জন্য একে ফিলোসফার্স উল বলা হয়। ঠিক আছে, তাহলে ফিলোসফার্স উল আসলে কি? আসলে হচ্ছে জিঙ্ক অক্সাইড। দার্শনিকের উল কি? জিঙ্ক অক্সাইড। অনেক সময় প্রশ্ন সংকেতও জানতে চাওয়া হয় যে দার্শনিকের উলের সংকেত কি। দার্শনিকের উলের সংকেত কিন্তু ZaNO বা জিঙ্ক অক্সাইড। ভীষণ ইম্পর্টেন্ট, এটাও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসতে দেখা যায়। ঠিক আছে, তাহলে ফিলোসফার্স উল বুঝতে পেরেছো। চলে যাই আমরা নেক্সট কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলা হচ্ছে? কপার ডেমন কোন ধাতুকে বলা হয়? কপার ডেমন, কপার মানে তামা। ঠিক আছে, কপার ডেমন কোন ধাতুকে বলা হয়? এটার কিন্তু উত্তর কপার হবে না। কপার ডেমন কপার না হলেও এর উত্তর কিন্তু নিকেল। নিকেলকে কিন্তু কপার ডেমন বলা হয়। কোন ধাতুকে বলা হয়? নিকেলকে কপার ডেমন বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এইভাবে দেখো আমরা প্রথম থেকে প্রায় 6টা প্রশ্ন করে ফেললাম। 6টা প্রশ্নের নামের সঙ্গে উত্তরের কোনো সাদৃশ্য নেই। প্রশ্ন পড়ে আমরা যেরকম আইডিয়া করছি উত্তরটা যেরকম হওয়া উচিত, উত্তরটা কিন্তু তার ঠিক উল্টো ধরনের হচ্ছে, তাই না? নামের সঙ্গে উত্তরের মিল নেই। অর্থাৎ আমরা আজকের ক্লাসে অনেকগুলো ব্যতিক্রমী জিকে পড়ে ফেললাম। এরকমই আরো প্রচুর ব্যতিক্রমী জিকে রয়েছে যেগুলো আজকের ক্লাসে আমরা করাতে চলেছি। তো পুরো ক্লাসটি সঙ্গে থাকো। আশা করছি ক্লাসটি তোমাদের ভীষণ ইন্টারেস্টিং মনে হচ্ছে, এবং বললাম যে এগুলো ইন্টারেস্টিং শুধু নয়, এটা বিভিন্ন পরীক্ষায় এখান থেকে বারবার কোশ্চেন আসতে দেখা যায়। সুতরাং এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রশ্নগুলোর উত্তর আমাদের মনে রাখতে হবে। তাহলে আগামী পরীক্ষাতে কিন্তু আমরা এখান থেকে একটি দুটি কোশ্চেন কমন পেয়ে যেতে পারি। সে রেলের কোনো এক্সাম হোক, আদার্স পুলিশের কনস্টেবল বা SI এর কোনো এক্সাম হোক, বা আদার্স যে কোনো এক্সামে কমন আসতে পারে। ঠিক আছে, আমরা এরপরেও আর কি কি এরকম ব্যতিক্রমী জিকে রয়েছে আজকের ক্লাসে, সেগুলো নিয়ে ফিরে আসছি। সঙ্গে থাকো, দেখতে থাকো, আমরা পরবর্তী কোশ্চেন নিয়ে ফিরে আসছি। ইতিমধ্যে আমরা আজকের ক্লাসে অনেকগুলি ব্যতিক্রমী সায়েন্সের জিকে নিয়ে আলোচনা করেছি। দেখে নিই আজকের ক্লাসের পরবর্তী কোশ্চেন গুলো কি রয়েছে। দেখো পরবর্তী কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 7 কি বলা হচ্ছে? বাকি বল কাকে বলা হয়? বাকি বল, আমরা ক্রিকেট বল শুনেছি, ফুটবল শুনেছি, এই বাকি বলটা আবার কি? বাকি বলটা দিয়ে আবার কি খেলা হয়? বাকি বল আসলে কোনো বল নয়। ঠিক আছে, বাকি বল হচ্ছে কার্বনের একটি রূপভেদ। আমরা কার্বনের অনেকগুলো রূপভেদের নাম জানি, হিরে, গ্রাফাইট, ভূষাকালী, ঝুল, ফুলারিন। ঠিক আছে, এই যে বিভিন্ন রূপভেদ গুলোকে এক কথায় কি বলা হয়? অল্টোপস বলা হয়। বিভিন্ন পরীক্ষায় আসে কার্বনের বিভিন্ন রূপভেদ গুলোকে এক কথায় কি বলা হয়? অল্টোপস বলা হয়। ঠিক আছে, তো এই বিভিন্ন অল্টোপস গুলোর মধ্যে মানে রূপভেদ গুলোর মধ্যে C60 যেটাকে আমরা কি বলি? ফুলারিন বলি। এই ফুলারিনটা দেখতে ফুটবলের মতো বা ওই পেন্টাগন হেক্সাগন যে হয় তার মতো দেখতে, এই জন্য এই ফুলারিনকে কিন্তু বাকি বল বলা হয়। এটা কোনো ফুটবল বা ক্রিকেটের মতো খেলার কোনো বল নয়। ঠিক আছে, এটা বিভিন্ন ছোট ছোট ন্যানো টিউব তৈরি করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে বাকি বল আসলে কি? বাকি বল হচ্ছে কার্বনের একটি রূপভেদ যার নাম হচ্ছে ফুলারিন, যার সংকেত হচ্ছে C60। ক্লিয়ার হলো? এটা কোনো ফুটবল বা ক্রিকেট বলের মতো খেলার বল নয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। ভারী জল। দেখো ভারী জল কি? ভারী জল হচ্ছে আমরা সবাই জানি D2O, ডয়টেরিয়াম অক্সাইড, তাই না? ভারী জল সংকেত কি? ডয়টেরিয়াম অক্সাইড বলা হয়। D2O এর সংকেত, এটা আমরা
হাইড্রোজেনের যে বিভিন্ন আইসোটোপ রয়েছে, পোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রাইটিয়াম, এর মধ্যে যে ডয়টেরিয়াম তারই একটা অক্সাইড, ডয়টেরিয়াম অক্সাইড, যেটাকে আমরা ভারী জল বলে থাকি। এটা বিভিন্ন নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসাবে কি হয়, নিউট্রনের গতি কমাতে বিভিন্ন নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ব্যবহার করা হয়। ঠিক আছে, নিউট্রনের গতি কমাতে ডয়টেরিয়াম অক্সাইড ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, পারমাণবিক চুল্লিগুলোতে। চলে যাই নেক্সট কোশ্চেন নাম্বার 9। তেজি জল। এই তেজি জলটা কি? আমরা বিভিন্ন জল পান করি, সেই জল নয়, তেজি জল হচ্ছে, তেজি জলটা কি? নাইট্রিক অ্যাসিড HNO3। HNO3 কে কিন্তু তেজি জল বলা হয়। তাহলে তেজি জল আসলে কি? তেজি জল হচ্ছে আসলে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডকেই তেজি জল বলা হয়। এই নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ কিভাবে করা হয় সেই তোমরা পড়েছো, রিং টেস্ট বা বলয় পরীক্ষার মাধ্যমে কোন অ্যাসিড শনাক্তকরণ করা হয়। নাইট্রিক অ্যাসিডকে কিন্তু সেই রিং টেস্ট বা বলয় পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ করা হয়। ঠিক আছে, চলে যাই এখন 10 নম্বর কোশ্চেন, যেখানে সাদা কয়লা কি জানতে চাওয়া হয়। সাদা কয়লা, এটা কি কোনো কয়লা? কয়লা তো কালো হয়, এটা আবার সাদা কয়লাটা কি? সাদা কয়লা আসলে কোনো কয়লা নয়। সাদা কয়লা কাকে বলা হয়? বলছে জলবিদ্যুৎকে। জলবিদ্যুৎ বা হাইড্রো ইলেকট্রিসিটিকে কিন্তু সাদা কয়লা বলা হয়। তাহলে সাদা কয়লা আসলে কি? সাদা কয়লা আসলে হচ্ছে জলবিদ্যুৎ বা হাইড্রো ইলেকট্রিসিটি। নরমালি কি হয়, কয়লা দিয়ে বিভিন্ন শক্তি তৈরি হয়, কয়লার পরে শক্তি উৎপাদনের ক্ষেত্রে এই জলবিদ্যুতেরই প্রধান ভূমিকা রয়েছে। অন্যান্য শক্তি উৎপাদনের যে সোর্স গুলো রয়েছে এর মধ্যে বলছে জলবিদ্যুৎ থেকেই বেশি শক্তি উৎপন্ন হয়। এই জন্য কয়লার সঙ্গে তুলনা করে একে, এই জলবিদ্যুৎকে বা হাইড্রো ইলেকট্রিসিটিকে কিন্তু সাদা কয়লা বলা হয়ে থাকে। তাহলে ক্লিয়ার হলো, সাদা কয়লা আসলে কোনো কয়লা নয়, এটা হচ্ছে জলবিদ্যুৎ বা হাইড্রো ইলেকট্রিসিটি। ঠিক আছে, এর সঙ্গে দেখো কোশ্চেন নাম্বার 10 কমপ্লিট করলাম। আজকে আমরা এই যে 10টা ব্যতিক্রমী জিকে, সায়েন্সের জিকে নিয়ে আলোচনা করলাম, যেগুলো প্রশ্নের সঙ্গে উত্তরের একদমই প্রায় মিল নেই। ঠিক আছে, তো আশা করছি এই প্রশ্নগুলো তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে, বুঝতে পেরেছো, এবং এগুলো বললাম কিন্তু বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়। ঠিক আছে, সুতরাং এগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে মনে রাখবে। এগুলো দেখবে আগামী বিভিন্ন পরীক্ষায় কোনো না কোনো একটি কোশ্চেনের মধ্যে থেকে তোমরা বিভিন্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো এরই সঙ্গে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো পার্টে, নতুন কোনো সাবজেক্ট নিয়ে, নতুন কোনো ক্লাসে।